অনেক উঁচু আছে। এই সেই লাখুটিয়া জমিদার বাড়ি। ওই পাশে আরেকটা ঘাট দেখা যাচ্ছে। দই চিড়া ছানা কল। এবারের ভ্রমণ গল্পটি হচ্ছে বাংলার ভেনিস খ্যাত বরিশাল নিয়ে। বরিশালের নাম শুনলেই মনে পড়ে লঞ্চ, যা এই অঞ্চলের সঙ্গে গভীরভাবে যুক্ত। আকাশপথ, রেলপথ কিংবা সড়ক পথে ভ্রমণের তুলনায় আমার কাছে নদীপথে লঞ্চ ভ্রমণই সবচেয়ে স্বাচ্ছন্দ্যজনক মনে হয়। পদ্মা সেতু হওয়ার ফলে আজকাল অনেকেই সড়ক পথে বরিশাল যায়, যা সময়ও বাঁচায়। তবে লঞ্চে যাত্রী কম হওয়ায় মালিকের ক্ষতি কমাতে আগের মতো সব লঞ্চ প্রতিদিন চলাচল করে না। বর্তমানে ঢাকা থেকে বরিশালে 2টি লঞ্চ চলে, তাই যদি লঞ্চের কেবিনে ভ্রমণ করতে চান তবে আগেভাগে টিকিট বুক করে রাখাটাই বুদ্ধিমানের কাজ। আর ডেকে গেলে আগে বুকিং করার কোনো ঝামেলা নেই, লঞ্চ ছাড়ার আগেই লঞ্চে উঠে গেলেই হবে। চাকরিজীবীদের জন্য ছুটির দিন ছাড়া ভ্রমণের পরিকল্পনা করাটা বেশ কঠিন, তাই আমরা ঠিক করলাম একদিনের ঝটিকা সফরে বাংলার ভেনিস থেকে ঘুরে আসার। রাতের নদীপথে চুপচাপ ভেসে চলতে চলতে ভোর 4টায় বরিশাল পৌঁছে গেলাম। এক বন্ধুর মারফতে লঞ্চঘাট থেকে একটু হেঁটেই আমাদের থাকার ব্যবস্থা ছিল একটি সরকারি কোয়ার্টারে। সারা রাত লঞ্চে আড্ডা দেওয়ায় ঘুম হয়নি, তাই ভোরে পৌঁছে কয়েক ঘন্টা বিশ্রাম নেওয়ার পর সকাল 11টায় বেরিয়ে পড়লাম শহর আর তার আশেপাশে ঘুরে দেখার জন্য। 250 টাকা দিয়ে একটা সিএনজি ঠিক করলাম। আমরা টোটাল 5 জন। প্রথম গন্তব্য বরিশাল শহর থেকে 22 কিলোমিটার দূরে অবস্থিত এশিয়ার অন্যতম বৃহত্তম গুঠিয়া মসজিদ। বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের চাঙ্গুরিয়া গ্রামে নির্মিত এই মসজিদটি প্রায় 14 একর জায়গা জুড়ে বিস্তৃত। এখানে রয়েছে প্রায় 20,000 ধারণ ক্ষমতা সম্পন্ন ঈদগাহ ময়দান, পুকুর, ফুলের বাগান এবং বিভিন্ন প্রজাতির গাছ। রয়েছে গাড়ি পার্কিংয়েরও সুব্যবস্থা। একসাথে প্রায় 1500 মুসল্লি নামাজ পড়তে পারে এই মসজিদে। মসজিদের মিনারটির উচ্চতা প্রায় 193 ফুট। বাইতুল আমান জামে মসজিদ নামে প্রতিষ্ঠা হলেও পরে সকলের কাছে গুঠিয়া মসজিদ নামে পরিচিতি লাভ করে। মার্বেল পাথরে নির্মিত এই মসজিদের নির্মাণশৈলী আপনাকে মুগ্ধ করবে। গুঠিয়া মসজিদ পরিদর্শনের পর এবার আমাদের গন্তব্য দুর্গাসাগর দিঘি। গুঠিয়া মসজিদ থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত সেই দিঘিতে চাইলে যেতে পারেন আমাদের মতো ভ্যানে চড়ে। জনপ্রতি ভাড়া নেবে 20 থেকে 25 টাকা। চাইলে সিএনজিতে করেও যেতে পারেন। যাওয়ার পথে রাস্তার দুপাশে দেখবেন বাংলার চিরচেনা সেই রূপ, যা দেখে জীবনানন্দ বলেছেন, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। এটা এই বিখ্যাত দুর্গাসাগর। আমরা কিছুক্ষণ আগে গুটিয়া জামে মসজিদ থেকে জুম্মার নামাজ আদায় করে এখন দুর্গাসাগরে এখানে টিকিট কাটতে হয় না? সাধারণের জন্য জনপ্রতি 20 টাকা করে। 20 টাকা করে, আর বাচ্চাদের জন্য 10 আর টাকা। যদি আপনি মাছ মারেন সেটা হচ্ছে শুক্র থেকে শনি 36 ঘন্টার জন্য 5,000 টাকা। চলে এলাম দিঘিতে। দিঘিতে প্রবেশ করলে সামনে উন্মোচিত হবে এক বিশাল শান বাঁধানো ঘাট। দিঘির মাঝখানে একটি ছোট্ট দ্বীপও চোখে পড়বে। এই দিঘিটি প্রায় 250 বছরের পুরনো। যতটুকু জানা গেল 1780 খ্রিস্টাব্দে তৎকালীন রাজা শিবনারায়ণ পানির অভাব নিরসনের জন্য এটি খনন করেছিলেন এবং তার মা দুর্গা দেবীর নামে এর নামকরণ করেন। মাধবপাশা ইউনিয়নে অবস্থিত এই দিঘিটি স্থানীয়ভাবে মাধবপাশা দিঘি নামেও সুপরিচিত। এখানে প্যাডেল বোটেরও ব্যবস্থা রয়েছে। দিঘির পুরো এলাকা একবার চক্কর দিয়ে দেখে নিতে পারেন।
এখানে ছোটখাটো একটি চিড়িয়াখানাও রয়েছে, যদিও আমি ব্যক্তিগতভাবে এ ধরনের চিড়িয়াখানা পছন্দ করি না, কারণ এমন ছোট জায়গায় জীবনের বড় একটা সময় কাটিয়ে দেয়া যে কোনো প্রাণীর জন্যই কষ্টকর। এখানে ময়ূর, হরিণ ও ইমু পাখি আছে, যা বাচ্চাদের হয়তো কিছুটা বিনোদন দিবে। স্থানটি মনোরম, চাইলে শহরের যান্ত্রিকতা ভুলে মাত্র 20 টাকার টিকিটে কিছুটা সময় এখানে কাটাতে পারেন, যা আপনার যান্ত্রিক মনোভাব কিছুটা হলেও দূর করবে। কিছুটা সময় দুর্গাসাগর দিঘিতে কাটিয়ে এবার রওনা দিলাম লাকুটিয়া জমিদার বাড়ির উদ্দেশ্যে। দুর্গাসাগর থেকে যার দূরত্ব 5 থেকে 6 কিলোমিটার, অটো বা সিএনজিতে করে যেতে পারেন। জনপ্রতি নেবে 25 থেকে 30 টাকার মতো। এটা কি এমনি জমিদার বাড়ি না, সাতশি জমিদার বাড়ি বলেন নাকি এমনিতে সাতশি বলেন? আমরা শাসি বলতাম আজকে হলাম জমিদার বাড়ি আর এই সাইডে বসা যাবে না? ডাইন সাইডে হ্যাঁ বসা যাবে। এই যে জমিদার বাড়ি হইছে আমরা যে জায়গায় আইছি বহুত এটা সামনেও আইছি কিন্তু জমিদার বাড়ি ওটা জানতেন না, না? আপনাদের এখানে কত বছরের পুরনো জানেন এটা? এই সেই লাকুটিয়া জমিদার বাড়ি। যতটুকু জানলাম প্রায় 400 থেকে 500 বছরের পুরনো এই জমিদার বাড়িটি। বর্তমানে প্রাসাদের অনেকাংশ প্রায় ধ্বংস হয়ে গেছে, ভবনগুলি শ্যাওলায় আচ্ছাদিত হয়ে আছে। যতটুকু জানা গেল এই জমিদার বংশের প্রতিষ্ঠাতা ছিলেন রূপচন্দ্র রায় এবং ওনার পৌত্র রাজচন্দ্র রায় এই বাড়িটি নির্মাণ করেছিলেন। ওনার আমলেই নাকি বরিশাল থেকে লাকুটিয়া যাওয়ার 8 কিলোমিটার রাস্তাও তৈরি হয়েছিল। স্থানীয় অনেকের ভাষ্যমতে এই ভবনগুলো বদজিন ও ভূত প্রেত দ্বারা সংক্রমিত, যদিও আমার কাছে এমন কিছুই মনে হয়নি। উঠছে, উঠে গেলাম। এই সুলতান ডাইন দেখেন কিন্তু সুলতান ডাইন উপরে এই জরাজীর্ণ বাড়িগুলো দেখতে কিন্তু আমার বেশ লাগে। 400-500 বছর আগে মানুষের জীবনযাত্রা কেমন ছিল, ঘরবাড়ি কেমন ছিল, এসব এই জরাজীর্ণ বাড়িগুলোতে এসে কিছুটা অনুমান করা যায়। কিন্তু এই ভবনটি একটু বেশি জীর্ণ, তাই এই ভবনে প্রবেশ করাই কিছুটা ঝুঁকি থেকেই যায়। অন্য পাশে দেখছি যে একটা ফ্যাক্টরি দিয়ে মনে হয় কোনো একটা মিল বা কারখানা টাইপের কিছু, ঠিক পাশেই। এটা আরো বড় ছিল এক সময়। এই চারপাশেই ফ্যাক্টরি বা মিলে ভরপুর হয়ে গেছে। আর ওই যে সামনে দেখা যাচ্ছে এগুলো মনে হয় কোনো সরকারি কৃষি সম্প্রসারণ অফিস দেখলাম একটা, যার কারণে জমিদার বাড়ি সেই আগের জৌলুস এখন আসলে নেই বললেই চলে। এখন শুধু ভাঙা অংশ, এটাকে এই ভাঙা অংশগুলোকে আমরা এখন জমিদার বাড়ি হিসেবে চিনি আসলে। আর একটা ইনফরমেশন পেলাম, এটা নাকি 3 তলা ভবন ছিল, 1 তলা নাকি নিচের দিকেই দেবে গেল, মাটিতে চাপা পড়ে গেছে, মনে হয় 1 তলা। এখন এটি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের তত্ত্বাবধানে রয়েছে। অল্প সংখ্যক পর্যটক শখের বশে হয়তো আসে এই পুরনো প্রাসাদ দেখতে। না, এটা রিস্কি আসলে, আমি পারতাম কিন্তু রিস্ক কেন নেব? ভিডিও করুন নিতে পারেন, আপনি কি পার হবেন? চেষ্টা করে দেখুন। এটা দিয়ে পার হবেন? সিঙ্গাপুরিয়ান আর্মি দিলাম তাহলে আমি বাঞ্জি জাম্পের মতো, অনেক উঁচু আছে, একটু ব্যথা পাবে, একটু হালকা একটু ধাক্কা মারবে। আছে
ফান। এই রোড ধরে জমিদার বাড়িতে প্রবেশ করা হতো তখনকার সময়ে। লাকুটিয়া জমিদার বাড়ি দেখার পর আমরা ফিরে চললাম শহরের উদ্দেশ্যে। রাস্তার পাশ ধরে এই যে সরু খাল দেখছেন, বরিশালে এমন অসংখ্য খাল-বিল রয়েছে। বাংলাদেশ আয়তনে ছোট হলেও এর অনেক বৈচিত্র্য রয়েছে। প্রতিটি বিভাগ, প্রতিটি জেলার রয়েছে ভিন্ন ভিন্ন রূপ। বরিশালের রূপের বর্ণনা পাওয়া যায় কবি জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থের আবার আসিব ফিরে কবিতায়। চলে এলাম শহরের মধ্যে। ঢাকার মতো জনবহুল তো নয়ই, বরং বিভাগীয় শহর হিসেবে আমার কাছে কিছুটা জনাকীর্ণই মনে হয়েছে। শুক্রবার বিকেলে ঢাকায় বের হলে পার্ক কিংবা উদ্যানগুলোতে অনেক বেশি ভিড় থাকে, কিন্তু এই শহরের রাস্তাগুলো তুলনামূলক ফাঁকাই মনে হচ্ছে। কারণটা বুঝলাম না। কারণটা কেউ জেনে থাকলে জানিয়েন। ফায়ার সার্ভিস, আর ঠিক অপোজিটেই আছে বরিশালের জিপিও পোর্ট। জেলা পরিষদ। চলে এলাম দধিঘর, হেমায়েতুদ্দিন সড়ক। অনেক ঘোরাঘুরির পর এবার আমরা চলে এলাম বরিশালের বিখ্যাত দধিঘরে। এটা নাকি অনেক বছরের পুরনো, সেই ব্রিটিশ আমলের। দধিঘরে বরিশালের বিখ্যাত দধিঘর। দেখেছেন কি আধুনিক। শুধু সাইফুল ভাই খাবার আসতেছে। না কেউ যদি বলে খায় খাই নাই নেই। ছানাও না, ঘোল ঘোল, দই চিরা ছানা ঘোল। হ্যাঁ হ্যাঁ। এবার যাওয়ার পালা। একদিনের ভ্রমণে অনেক কিছুই দেখে ফেললাম, সাথে বোনাস হিসেবে লঞ্চ ভ্রমণ তো রয়েই গেল। কিন্তু ঘটনা ঘটে গেল উল্টো, যাওয়ার বোনাসটা আমরা নিলাম না। যেহেতু এখন বরিশাল থেকে বাসেও যাওয়া যায়, তাই আমরা বাসেই ঢাকা ব্যাক করছি। এই ট্যুরের পুরো খরচের হিসাবটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনে ক্লিক করে রাখুন, যেন পরবর্তী ভিডিও মিস না হয়। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।